হ্যালো ব্রান, দুইটা জিনিস নিয়ে কথা বলতে চাই। যার একটা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙা, এবং দ্বিতীয়টা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশনে ইশরাককে প্রার্থিতা ফিরিয়ে দেওয়া এবং তাকে মেয়র নির্বাচিত হিসেবে ঘোষণা করে তাকে দায়িত্ব দেওয়ার জন্য যে আন্দোলন চলছে। এই দুটো জিনিসই সিরিয়াস। প্রথমটা আসি যে অটোরিকশা ভাঙা। আমি ভাই সহ্য করতে পারবো না ভাই। ও ভাই কত কষ্টে কামাইতে বাবা। ও ভাই ভাইরে, ও ভাই ভাইরে, ভাই ভাই তোমার ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই ভাই, ও এ উনার সরান ছেড়ে দাও। আল্লাহ ভাই এখানে ভাগিস না ভাই, ও ভাই এটা ভাগিস না ভাই, ভাই ও ভাই, ও ভাই, ও ভাই এটা ভাগিস না ভাই, ওরে ভাই 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 আমি খাই আমার একদম ক্লিয়ার। ভাই কি রে ভাই, ভাই আমি কেমনে চলবো? কাটতে বলা আমি কেমনে চলবো ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ? যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করবো। ওরে স্বাধীন বাংলাদেশ, ওরে কি জায়গা? ও অটোরিকশা যদি মানে সরকার মনে করে যাচ্ছে অটোরিকশা হাইওয়ের জন্য একটা সমস্যা তৈরি করে যাচ্ছে, তারা আইন মানে না, নিষিদ্ধ এরিয়াগুলোতে তারা ঢুকে পড়ছে এবং বিভিন্নভাবে রিক্সা পরিচালনা করে যাচ্ছে। এতে মহাসড়কে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং নিষিদ্ধ যে এরিয়াগুলো রয়েছে, যেগুলোকে সরকার মনে করে যাচ্ছে এইসব জায়গায় রিক্সা চলা আসলে ঠিক না, সেগুলোতে যখন তারা ঢুকে যাচ্ছে তখন যান চলাচলে অন্যদের জন্য সমস্যা হচ্ছে, এই ধরনের কিছু। সো যত বড় অভিযোগই হোক না কেন, দিন শেষে আপনি যদি তাকান, সেই রিক্সার ড্রাইভার আলটিমেটলি হচ্ছে তার লাইফ যে লিড করবে, জীবন পরিচালনার একটা বাহন হিসেবে সে এটাকে মেনে নেয়। এখন আইনের কথা যদি বলি, মহাসড়কে শুধুমাত্র রিক্সা আইন ভঙ্গ করে না, মহাসড়কে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি, এবং মহাসড়কে সিএনজি চালিত যে অটোরিক্সা রয়েছে তাদের অপরাধের প্রবণতা সবচেয়ে বেশি, কিংবা তাদের আইন ভাঙার প্রবণতা সবচেয়ে বেশি। উল্টো পথে গাড়ি পরিচালনার যদি চিন্তা করেন, তাহলে সেদিক থেকে উচ্চপদস্থ আমলা কামলা, মন্ত্রী, এমপি থেকে শুরু করে ইভেন পুলিশ নিজে, এভরিওয়ান ঠিক একই ধরনের অপরাধ করে যাচ্ছে। কিন্তু মেনহোয়াইল আপনি যদি প্রত্যেকটা পয়েন্টে তাকান, ঢাকা সিটির বিভিন্ন অংশে গত কিছুদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে ধরে ধরে ডাম্প করা হচ্ছে, তাদের অটোরিকশাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, কিংবা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমন অসংখ্য ভিডিও আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন, যেখানে একটা জিনিস ক্লিয়ার, যে তাদেরকে যেভাবে ধরে ধরে তাদের রিক্সাগুলোকে ভেঙে দিচ্ছে, ওই মানুষগুলোর আর্তনাদ সিরিয়াস। একজনকে আমি বলতে শুনেছি যে 4টা ছেলে মেয়ে নিয়ে আমি এখন কিভাবে চলবো। আরেকজনকে আমি দেখলাম যে সরকারি আমলার দিকে তেড়ে যেতে। ঢাকার বিভিন্ন স্থানে এই ঘটনাগুলো ঘটছে, যদিও প্রত্যন্ত অঞ্চল, গ্রাম মহল্লায় এসব ধরনের ঘটনার কোনো বালাই নেই, সেখানেও অটোরিকশার কারণে সমস্যা হচ্ছে বা রিক্সার কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, বিভিন্ন নিষিদ্ধ এরিয়া যেগুলো রয়েছে সেখানে শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশাই যায় না, প্যাডেল মারা যেসব অটোরিকশা রয়েছে ঢাকা সিটিতে সেগুলো যাচ্ছে, কিন্তু ভিকটিম বানানো হচ্ছে শুধুমাত্র ব্যাটারি চালিত অটোরিকশাগুলোকে। এখন প্রবলেম কি আসলে ব্যাটারি চালিত অটোরিকশা নাকি এন্টায়ার রিক্সা, এটা আপনি আগে ফাইন্ড আউট করুন। পাশাপাশি আপনি এটা দেখেন যে ব্যাটারি চালিত অটোরিকশার উপর কেন আঘাত আসছে। আবার যদি ব্যাটারি চালিত অটোরিকশা প্রবলেমই হয়, তাহলে সরকার কেন এগুলোকে অনুমতি দিয়েছে রাস্তায় চলার জন্য? ধরেন শেখ হাসিনা অনুমতি দিয়ে গেছে, শেখ হাসিনা ক্লিয়ারলি একটা অনুমতি দিয়ে গেছে যে লাস্ট টাইম, যে এদেরকে বন্ধ করা হবে না, এদের মডার্নাইজড করা হবে। শেখ হাসিনার অনুমতি যদি ভুল হয়, আপনারা ক্ষমতায় আসার আজকে 9 মাস হয়ে গেল, আপনারা কি করেছেন? আপনারা তো সেটার সমাধান করেননি, কিংবা এটাকে অবৈধ ঘোষণা করেননি, অথবা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গিয়ে যে ভুলটা আপনারা করে যাচ্ছেন, তারা তো এটার জন্য আসলে ভিকটিম হওয়া সঠিক না। কারণ হচ্ছে তারা রিক্সাগুলো হচ্ছে মোস্ট রিক্সা, বেশিরভাগ রিক্সাই মূলত হচ্ছে আমদানি করার পরে এখানে অ্যাসেম্বলি করা হয়, এবং মোটর থেকে শুরু করে অন্যান্য যত ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে তার প্রত্যেকটা জিনিস
চায়না, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয় এবং এখানে অ্যাসেম্বলি করে তারপর রাস্তায় চলে। সো যারা আমদানিকারক, যারা অ্যাসেম্বলি করে কিংবা যারা এগুলোর রপ্তানির জন্য দেশের বিভিন্ন প্রান্তে জড়িয়ে আছে, তারা ডেফিনেটলি অবৈধ ব্যবসায়ী হতে হবে আগে। তারা যদি অবৈধ ব্যবসায়ী না হয়, তাহলে রাস্তায় যে মানে সরকারি অনুমোদিত ডিলার থেকে রিক্সাগুলো কিনে রাস্তায় নেমেছে, তারা কিভাবে অপরাধী হয়? ইট নট মেক সেন্স, রাইট? এরপর আরেকটা জিনিস আপনি তাকান, যে রিক্সাওয়ালাদেরকে টার্গেট করা হচ্ছে অনলি ঢাকা সিটিতে, তাদের প্রত্যেকেই মূলত ঢাকার বিভিন্ন বস্তি অথবা নিম্ন এরিয়াগুলোতে বসবাস করে। খুবই অল্প টাকা ইনকাম করে তারা লাইফ লিড করে এবং তাদেরকে এভাবে ভিকটিম বানানো হচ্ছে। এটা দুইটা জিনিস তৈরি করবে। প্রথমটা হচ্ছে আমজনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করবে, যাতে সরকারের এইসব বাজে আচরণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে সরকারের বিরুদ্ধে। এতে সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে প্রথম পর্যায়ে সবচেয়ে বেশি। আর দ্বিতীয়ত, যে মানুষগুলোর রিক্সা এখন আপনি জোর করে ডাম্প করে নিলেন, তাদেরকে আলটিমেটলি ওভারনাইটে আপনি বেকার বানিয়ে দিলেন। এতে তারা কি করবে? তারা কোনো কাজ খুঁজে পাবে না। যখন কাজ খুঁজে না পাবে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। একটা সময় গিয়ে তারা অপরাধে জড়িয়ে পড়বে। আর ঢাকা সিটির বিভিন্ন প্রান্তে চুরি, ছিনতাই যতগুলো আছে, এইসব তো যারা চাকরিজীবী তারা কখনো করে না। এইসব করে কিন্তু ওইসব নিম্ন শ্রেণীর মানুষগুলো, যাদের সত্যিকার অর্থে আর কোনো অপশন নেই, তারা গিয়ে হচ্ছে এই কাজগুলো করে, অথবা তাদেরকে বাধ্য করা হচ্ছে এই কাজগুলো করার জন্য। আচ্ছা, আজকে নিউজে দেখলাম যে সরকার বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে 1 লাখ থেকে 50,000 বা এরকম একটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়েছে, অথবা কাউকে চাকরি দিয়েছে। আপনি কজনকে চাকরি দেবেন? রিক্সা ড্রাইভার আছে ঢাকা সিটিতে লাখ লাখ, আপনি কজনকে ক্ষতিপূরণ দিবেন? আই ওয়াশ করার জন্য হয়তো 10-12 জন, 15 জন, 20 জন আপনি এইভাবে একটা ক্ষতিপূরণ দিয়েছেন, কিন্তু যারা মানে বড় আকারের ভিকটিম হয়ে গেছে, তারা তো আসলে কিছুই পায়নি, এবং তাদেরকে আপনি ওভারনাইটে বেকার বানিয়ে যে ক্ষতিটা করে দিলেন, এটার আসলে সিরিয়াস, এটা অনেক বাজে কাজ হয়েছে, রাইট? ওকে, এখন এটার মানে যদি সত্যিকার অর্থে সমাধান করতে হয়, বা আমার মতে যদি ইলেকট্রিক ব্যাটারি চালিত ভেহিকেল যদি আপনি সত্যিকার অর্থেই রাস্তায় দেখতে না চান, তাহলে এটার যারা আমদানিকারক কিংবা এটার যে লাইসেন্স যাদেরকে দিয়েছেন, যারা আমদানি করে যাচ্ছে কিংবা অ্যাসেম্বলি করে যাচ্ছে অথবা যারা ডিস্ট্রিবিউট করে যাচ্ছে, তাদেরকে আগে ধরেন, তাদের সে ব্যবসা বন্ধ করেন। দেখবেন রাস্তায় অটো ব্যাটারি চালিত কোনো রিক্সা থাকবে না এক সময় গিয়ে। কিন্তু যখন তাদেরকে আপনি ভিকটিম বানাচ্ছেন, যারা শুধুমাত্র রিক্সা চালক, তার সত্যিকার অর্থে এটা বিরাট অন্যায় করে যাচ্ছে। এবং আমি তো বলবো পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছে, এভরিওয়ান এর সাথে জড়িত। নেক্সট থিং ইজ যে নর্থ সিটি কর্পোরেশনে ইশরাককে বৈধ প্রার্থী ঘোষণা করে তাকে সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার জন্য আজকে শুনলাম যে সিটি কর্পোরেশনে একটা তালা ঝুলানো হয়েছে এবং সরকার বিরোধী মিছিল দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রার্থী হিসেবে তাকে ঘোষণা করে, বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করে তাকে দায়িত্ব দেওয়ার জন্য একটা আন্দোলন চলছে। একটা কমন একটা সেন্স একটু খাটান তো, যে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত শেখ হাসিনার সরকার যতগুলো নির্বাচন করেছে, তার একটাকেও কি আপনি মিনিমাম বৈধ বলতে পারবেন? একটাকেও কি বলতে পারবেন এটা বৈধ কোনো নির্বাচন হয়েছে? হোক এটা উপজেলার কোনো চেয়ারম্যান মেম্বার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন, এমন যত পর্যায়ে রয়েছে, তার প্রত্যেকটাতে হয়েছে জোর জবরদস্তি, রাতের ভোট, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি সিরিয়াসলি নিজে একজন আই উইটনেস, আমি ক্লিয়ারলি দেখেছি মানুষ ভোট কেন্দ্রে যায়নি। যারা ভোট কেন্দ্রে গিয়েছে তাদের ছিল সব মিলিয়ে 10 থেকে 20% মানুষ হয়তো বা হতে পারে, মানে এরা ছিল মূলত দলীয় দালাল এবং আওয়ামী লীগের কি বলবো গোলাম। সো এরা না দেশের কাজ করে, না মানুষের জন্য কোনো কাজ করে, এদের কাজ হচ্ছে লুটে পুটে খাওয়া। এরাই মূলত হচ্ছে নির্বাচনী কেন্দ্রে গিয়েছে, মানুষকে দেখিয়েছে দেশে নির্বাচন হচ্ছে, বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষকে ধরিয়ে এনে বুঝিয়েছে যে এখানে একটা নির্বাচন চলছে, এরকম কাজগুলো করেছে। সো যে ভোটগুলো রাতে হয়েছে, যেখানে মানুষ ভোট কেন্দ্রে যায়নি ভোট দেওয়ার জন্য, যে নির্বাচনগুলো সম্পূর্ণভাবে পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী চিন্তা করা যায়, কিংবা পাবলিক ওপিনিয়ন চিন্তা করলে আপনি দেখবেন এগুলো অবৈধ, সেই নির্বাচনকে এখন বৈধতা দেওয়ার জন্য ইশরাকের সমর্থিত গোষ্ঠী কেন উঠে পড়ে লেগেছে। এবং যদি ইশরাককে সত্যিকার অর্থে বৈধ ঘোষণা করতে হয়, তার মানে আপনি এটা মেনে নিতে হবে যে আওয়ামী আমলের নির্বাচনটা সঠিক ছিল। বিএনপি কি এখন এটা চায় যে আওয়ামী লীগের আমলের সেই রাতের ভোটটাও সঠিক ছিল? কারণ আপনাকে উত্তর সিটি কর্পোরেশনটাকে ধরতে হবে, লুটিপুটি এখন সেখানে খেতে হবে।
যে নির্বাচনটা অবৈধ, যে নির্বাচনের কোনো ভিত্তি নেই, যে নির্বাচনকে মানুষ পুরো ধরে ডিনাই করেছে, যেটাকে কোনোভাবে গ্রহণই করেনি, সেই নির্বাচনে এখন প্রার্থী ঘোষণা করার জন্য, জয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য এবং সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার জন্য ইশরাককে যে আন্দোলন করা হচ্ছে, সেটার আলটিমেট মিনিংস হচ্ছে আপনারা এখন সিটি কর্পোরেশনকে লুটেপুটে খাওয়ার প্ল্যান করেছেন এবং সেই জন্য এই আন্দোলন করে যাচ্ছেন। যে নির্বাচন অবৈধ সেটার জন্য তো আপনারা কোনোভাবেই মাঠে নামতে পারেন না যে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করে তাকেই সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হোক। তাহলে আপনাদের আর তাপসের মধ্যে ব্যবধানটা কোথায় রইল? এবং আপনাদের আর হাসিনার সেই গোলাম দালাল কিংবা মাফিয়াদের মধ্যে ব্যবধান কোথায় রইল? বিএনপি কি মাফিয়া হতে চায়? বিএনপি কি চায় যে রাতের ভোটে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আশ্রয় নিয়ে সিটে বসে ইচ্ছে মতো লুটপাট করবে? বিএনপি কি চায় ঠিক একইভাবে দেশের মানুষের উপর নির্যাতন করবে? যদি সেটা না হয় তাহলে এই নির্বাচনকে বৈধ করার জন্য কেন আপনারা সিটি কর্পোরেশনে গিয়ে তালা ঝুলানোর চিন্তা ভাবনা করলেন? কেনই বা সিটি কর্পোরেশনের সেই অবৈধ নির্বাচনকে বৈধ হিসেবে ঘোষণা করে ইশরাককে দায়িত্ব দেওয়ার জন্য আন্দোলন করে যাচ্ছেন? আপনারা আসলে কি প্ল্যান করে যাচ্ছেন? ইন অ্যানাদার ওয়ার্ড, যদি ইশরাককে সত্যিকার অর্থেই দায়িত্ব দেওয়া হয় তাহলে হিরো আলমকে ঠিকই ঢাকা 17 আসনের দায়িত্বটা আপনাদের দিতে হবে। কারণ আরাফাতের বিরুদ্ধে হিরো আলম লড়েছিল এবং মাইর খেয়েছে। ইশরাকের চেয়ে বেশি লড়াই করেছে মূলত হিরো আলম আমার দৃষ্টিতে, এবং যে পরিমাণ নৃশংস অত্যাচার তার উপর করা হয়েছে সেটা সত্যিকার অর্থে অবর্ণনীয়। যদি ইশরাককে সত্যিকার অর্থে বৈধ ঘোষণা করা হয় তাহলে এন্টার নির্বাচনে অন্যান্য যত প্রার্থীরা ছিল আওয়ামী ব্যতীত তারা সবাই বিজয়ী। এখানে যে দল থেকে আসুক তারা সবাই বিজয়ী। এখন নির্বাচন কেন্দ্রিক এই চিন্তায় বিএনপি কি সত্যিকার অর্থে এটাই চায়? আমি বিএনপির নাম এই জন্য বারবার নিচ্ছি, রিজন হচ্ছে যারা মাঠে নেমেছে আজকে আন্দোলন করে যাচ্ছে তারা বিএনপির ইশারা ছাড়া মাঠে নামেনি, বিএনপির হাইকমান্ডের অনুমতি ছাড়া মাঠে নামেনি। একটা উদাহরণ দিচ্ছি, হেফাজতে ইসলামের আন্দোলন যখন হয় তখন শাপলা চত্বরে সিরিয়াসলি যখন অত্যাচার শুরু হয়েছিল হাসিনার পক্ষ থেকে, তখন খালেদা জিয়া ফেসবুক পোস্ট এবং সরাসরি নির্দেশ দিয়েছিলেন বিএনপির নেতাকর্মীদের হেফাজতের সঙ্গ দেওয়ার জন্য। মনে আছে আপনাদের? 5 জন মানুষও যায়নি, 5,000 মানুষও যায়নি, 500 মানুষও যায়নি হেফাজতকে রক্ষা করার জন্য কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য। বিএনপির পক্ষ থেকে 500 মানুষের রাস্তায় নামেনি। সেই সময় একটা লিটারালি গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকার এবং বিএনপি বসে বসে দেখেছে। এবং আজকে 15 বছর যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল তার ক্ষেত্রে অনেকাংশে বিএনপিও দায়ী। কারণ বিএনপি যদি সেই সময় দেশের মানুষের স্বার্থে রাস্তায় নামতো তাহলে শেখ হাসিনা এত বড় মাফিয়া এবং খুনি হতে পারত না। সো যেটা আপনারা ওই সময় করতে পারেননি, এখন খোলা মাঠে যখন শেখ হাসিনা মাঠে নেই আপনারা নেমেছেন যে আপনাদের একটা কি বলে প্রার্থিতা লাগবে এবং অবৈধ ভোটটাকে আপনারা বৈধ ঘোষণা করার জন্য নেমেছেন। সো বিএনপির হাইকমান্ডের ইশারা ছাড়া এতগুলো মানুষ সত্যিকার অর্থে রাস্তায় নামতে পারে না। এটা আপনারা যদি বিলিভ করেন তাহলে আপনারা নিশ্চিতভাবে এটা মনে রাখেন যে আগামীর দিনগুলোতে আরেকটা মাফিয়ার জন্ম হতে যাচ্ছে বাংলাদেশে এবং সেটা বাংলাদেশকে লুটিপুটে খাবে। এক মাফিয়া তো $244 বিলিয়ন দেশ থেকে কেড়ে নিয়েছে, আরেক মাফিয়া যে কত বিলিয়ন ডলার এখান থেকে পাচার করবে দ্যাটস সত্যিকার অর্থে সিরিয়াসলি অডিট হওয়ার মতো অনেক কিছু রয়েছে। আর নির্বাচন কেন্দ্রিক অথবা বাংলাদেশ কেন্দ্রিক যে সন্দেহ অথবা যে ধরনের কি বলবো যে ধরনের চক্রান্ত চলছে এখন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে, সেটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর। আমি নেক্সট সিরিজ বাই সিরিজ 2টা ভিডিও পাবলিশ করতে যাচ্ছি ইগল আইজে, সেখানে আপনারা ডিটেলস দেখতে পাবেন এবং আরও দেখতে পাবেন কিভাবে কি হচ্ছে।